প্রথমেই আমি তোমাদের মাধ্যমে আপামর বাংলাবাসীকে আমার নমস্কার এবং ভালোবাসা জানাতে চাই। এবং সেই সঙ্গে আমি কাল খুবই আনন্দিত, কেন আমার স্পিরিচুয়াল গুরু শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই দিনই ভারত পাকিস্তানকে মিরাকেলি হারিয়ে দিয়েছে। আর তুমি যে প্রশ্নটা করলে, এই বিজেপি পার্টিটা একটু তোষামোদি পার্টি হয়ে গেছে। যে যাকে ভালো করে তোষামত করতে পারবে, যে যার আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা পূরণ করতে পারবে, সে সেরকম পোস্ট পাবে। ইয়েস ম্যান হয়ে থাকতে হবে বড় নেতার। এই রকম হয়ে এই 21-এও ডুবেছে, 24-এও ডুবলো বিজেপি। সেই জন্য আমি চাই যে এইবারের যে বিজেপির সভাপতি হবে একজন স্বতন্ত্র ধরনের লোক হোক, যে অর্গানাইজেশনটা ভালো করে জানে। কেন আমাদের বিজেপির না কোমর আছে, কোমর অবধি আছে, পা নেই। পা মানে মণ্ডল, বুথ, এসব কিচ্ছু নেই। আমি চাই এরকম সভাপতি যে রেগুলার নিজের প্রচার না করে বুথে বুথে গিয়ে, মণ্ডলে মণ্ডলে গিয়ে বুথের লোক, বুথের কর্মী তৈরি করুক, মণ্ডলের কর্মী তৈরি করুক, মানুষের সাথে জনসংযোগ করুক। আমি চাইবো যে রেজাল্ট দেখে হোক। কেন আমি যেটা রেজাল্ট দেখলাম গতবার, রানাঘাট থেকে 15 দিনের সময় পেয়ে শ্রী জগন্নাথ সরকার 2,46,000 ভোটে জিতেছিল। এইবারও তিনি মনে হয় সবচেয়ে বেশি ভোটে বাংলা থেকে জিতেছে, বিজেপিরও 1,90,000 ওপরে। রেজাল্ট দেখেও হতে পারে। তো যেই হোক, সে যেন ইয়েস ম্যান না হয়, তার যেন একটা মেরুদণ্ড থাকে, সে যেন বিজেপিটাকে ভালোভাবে চালাতে পারে এবং সবচেয়ে বড় যে বাংলাটা বোঝে। কেন আমি অনেকগুলো ছবি করেছি, যাত্রা করেছি, ফাংশন করেছি, আমি বাংলার মাটিটা খুব ভালো করে বুঝি। আমার সাথে তোমাদের দেখা হয়নি, কিন্তু অনেককে আমি বলে দিয়েছিলাম যে 10টার মধ্যে সিট থাকবে। 10টাই হতো, 2টো ফাউ পেয়ে গেছে। অনেকে বলছিল 25, 27, কিছুতেই হতে পারে। তো সেই কারণে আগামী 26-এর মহাযুদ্ধে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিরুর সাথে ফাইট দিতে গেলে একটা বেশ বলিষ্ঠ মেরুদণ্ডওয়ালা নেতা চাই। কেন আমি বরাবরই বলি যে এইখানে বাংলায় বিজেপির কোনো সিঙ্গেল নেতা নেই যে মমতা ব্যানার্জিকে কাউন্টার করবে। মমতা ব্যানার্জিকে কাউন্টার করতে গেলে বিজেপির কালেকটিভ নেতৃত্বকে দিয়ে করতে হবে। আর বিজেপির কালেকটিভ নেতৃত্ব তো হয়ই না। এ ওকে ধরে টানছে, এ ওকে ল্যাং মারছে, ও ওকে পেছন ধরে টানছে। তো সেই সব বন্ধ হোক, উচ্চাশা বন্ধ হোক, লোভ বন্ধ হোক যে একটা বিজেপির পদে বসবো, শুধু টাকা খাবো। আমি তো দেখছি যে রাজনীতিতে 2 রকমের লোকেরা আসে। আমার মতন সদা নির্ভেজাল লোকেরা আসে, যে মানুষ সেবার ব্রত নিয়ে আসে, আর কিছু লোক আসে নিজের সেবার ব্রত নিয়ে। আমি সেই জন্য বিজেপির নেতাদের, নেত্রীদের বলবো যে এবার নিজের সেবা ছাড়ুন, মানুষের সেবা করুন। আর মানুষের সেবা করতে গেলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন বিজেপির সরকার এনে বাংলাকে মুক্তি দিতে হবে। এবারে মনে হচ্ছে যে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন হবে, নাকি সুকান্ত মজুমদারের জায়গায় শুভেন্দু অধিকারী আসবে? মানে এই পরিস্থিতিটা কীরকম হবে এবার? দেখো, আমি তো দিলীপ ঘোষ মহাশয়ের খুব বড় ভক্ত, এবং উনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনই আমার উত্থান হয়, রাহুলদার বেলাও হয়েছে। দিলীপ ঘোষ আমাকে একটা কথা বলেছিল, আমাকে কাকা কাকা করে ডাকে, যে কাকা, পার্টি অফিসের নেতা অনেক পাওয়া যায় চা সিঙ্গারা খাওয়ার জন্য, তুমি সিনেমার থেকে এসেছো, তোমার একটা মাস আপিল আছে, তুমি মাঠে মাঠে পড়ে থাকো। আমি এক সময় দেখবে যে রোজ আমি সভা করতে যেতাম, সমস্ত কঠিন কঠিন মুর্শিদাবাদ, নদিয়া। কেন আমি 14 সাল থেকে এসে যে লড়াইটা দিয়েছি, 7-8 বার মার খেয়েছি, আমার সংসার ভেঙেছে। এই লড়াইটা এখনকার নেতারা, এখন যারা তৃণমূল থেকে বিজেপিতে এসছে, তারা কি বুঝবে? তারা তো একেবারে রেডিমেড বাগান পেয়েছে।
আমি যখন এসেছিলাম তখন তো মোদিজি প্রাইম মিনিস্টারও হয়নি 14 সালে। পার্টি অফিসে কোনো লোক থাকতো না, কোনো পয়সা ছিল না, পদ্ম ফুলটা কেউ চিনত না। আমাদের করে যাওয়া বাগানে এসে ওরা রাজ করছে। তো আমার আবার বলছি, এই যে আমি এক্ষুনি শুনছিলাম সৌমিত্র খা ভেবেছিল মিনিস্ট্রি পাবে, যে মিনিস্ট্রি পায়নি অমনি বেশ শুরু হয়ে যাচ্ছে। এইটা কি অদ্ভুত! তাহলে তোমার পলিটিক্স করতে এসে মানুষের উপকার করার কোনো তোমার ইয়ে নেই, মনোবৃত্তি নেই। তো সেই জন্য সভাপতি দিলীপদা হলেও ভালো, এবং শুভেন্দু বাবুর সম্বন্ধে আমার একটু ইয়ে আছে। সেই জন্য আমি চাইছি যে একটা ইয়াং নিউ ফেস, যার ইতিহাস আছে, যে বিজেপির জন্য করেছে, সংগঠন বজে, রেজাল্ট দিয়েছে, সেরকম একটা লোক হলে ভালো হয়। 2019 সালে আমরা দেখেছিলাম যে বিজেপি 18টা সিট পেয়েছে, যেটা প্রায় অপ্রত্যাশিত ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে এবছর এক্সপেকটেশনটা স্বাভাবিকভাবে একটু বেশি ছিল। মানে আমরা এক্সিট পোলেও যা সমীক্ষা দেখেছিলাম তাতে মোটামুটি সবাই বলছিল 21 থেকে 22টা আসন হয়তো বিজেপি পেতেও পারে। সেখানে দাঁড়িয়ে নেমে গেল একেবারে 12তে। তো বিজেপির যে এই যে ফেলিয়ার, এখান থেকে কি বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় আপনার? এক্সিট পোলগুলো বকওয়াস, তার চেয়ে তো আমার কাছে ভালো খবর ছিল। উত্তরবঙ্গে নড়বড়ে হয়ে গেছে, জঙ্গলমহল নড়বড়ে হয়ে গেছে, যেইগুলো আমাদের বেস্ট ছিল, কারণ আমরা তো কলকাতায় করতে পারবো না। তো সেই জন্য ঘটনাটা হচ্ছে, সেই জন্য এখন নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, জেপি নাড্ডার সভাপতি রইলেন না, কে আসবেন জানি না সভাপতি, অমিত শাহজি এবং জেপি নাড্ডা এই মুকুল রায় আর শুভেন্দু অধিকারীর মতন কথা না শুনে সবার মতামত নিয়ে, পুরনো কর্মীদের ডেকেও মতামত নিয়ে। আমি বীরভূমে দাঁড়িয়েছিলাম, বীরভূমে আমার একটি লোক ইলেকশন চলাকালীন ফোন করে বলছিল, প্রায় 70 বছর বয়স, বলছিল দাদা সেই কত থেকে 20 বছর বয়স থেকে 50 বছর ধরে বিজেপি করছি, ইলেকশানে প্রত্যেক ইলেকশানে কোনো না কোনো পার্ট নিয়েছি, এবার ঘরে বসে আছি। আমি কেন? বলে কেউ ডাকছে না। আমি ডাক না ডাকলে আপনি চলে যান, আপনি নিজে প্রচার করুন। বলে যদি তাড়িয়ে দেয়, বারণ করে দেয়, এই বয়সে মান সম্মানে লেগে যাবে। এই যেরকম পরিস্থিতি, যে পুরনো লোকেদের আউট করে দিয়ে নতুন লোকেদের নিয়ে করতে গিয়ে এই তো গড়ল। তো সেই জন্য আবার আমি বলবো যে ফ্রেশ ফেস, নতুন ফেস, এনার্জেটিক ফেস, যার লালসা, কামনা, লোভ কম আছে, যার মানুষ সেবার একটা ব্রত আছে, সেইরকম লোককে বসাতে হবে। কিন্তু তাতে কি বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। টোটাল টিমটা যেন, আমি এক্সপেক্ট করব বিজেপির মোদিজি এবং অমিত শাহর কাছে, টোটাল টিমটা যেন নিঃস্বার্থ টিম হয়, তাহলে ভালো হবে। সামনে ফের উপনির্বাচন, এবং 10ই জুলাই সেই উপনির্বাচন হবে, এবং এবার রায়গঞ্জ, বাগদা, মানিকতলা এবং রানাঘাট এইসব জায়গাতে হবে উপনির্বাচন। তো আমরা লোকসভা নির্বাচনে বিজেপির যা ফলাফল দেখলাম তাদের তো যথেষ্ট হতাশ হওয়ার মতোই। তো উপনির্বাচনে কিরকম ফলাফল হবে? 4-0, চারটেই হারবে, কোনো চান্স নেই। এমনিতেই বাই ইলেকশন রুলিং পার্টিরা যেতে, তারপর তো কোনো চান্স নেই। দাদা, বিজেপির আপনি একটা কথা বললেন যে বিজেপির কোমর পর্যন্ত রয়েছে, তারপরে বাকি অংশটা নেই। মানে এটা ডেফিনেটলি এটা মাইনাস পয়েন্টের মধ্যেই আসছে। কিন্তু তারপরেও আপনার কাছে জিজ্ঞাসা করব যে এই বিজেপি যেটা আমাদের মানে রাজ্যে এখন বিলং করছে, সেই বিজেপিতে প্লাস পয়েন্ট কী কী আছে, এবং ওটা বাদ দিলে বাকি মাইনাস পয়েন্ট কী কী আছে? বিজেপির যেটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে বাংলার মানুষ। বাংলার মানুষ প্রচণ্ড রকম বিজেপির ফেভারে আছে। নলে দেখো, এতগুলো হেরে, ওরা এতগুলো সিট পেয়েছে, তাও পৌরসভায় হেরে, অনেক বিধানসভা হেরে, পার্সেন্টেজ বলো, ভোটের ইয়ে বলো, মানুষ কিন্তু তৈরি আছে বিজেপিকে গ্রহণ করতে, বিজেপিকে সরকার গড়তে দিতে। কেন? মানুষ সিপিএম দেখেছে, কংগ্রেস দেখেছে, ফেড আপ হয়ে গেছে, তৃণমূল দেখছে, ফেড আপ হয়ে গেছে। কিন্তু আমরাই তৈরি নেই মানুষের আহ্বানে সাড়া দেওয়ার। এইবার কিন্তু আমাদের তৈরি হতে হবে। দাদা, এই যে সরকার তৈরি হলো কেন্দ্রে, সেই সরকার কিন্তু এবার ম্যাজিক ফিগার, মানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, ফলে সেই মিলিজুলি সরকারই তৈরি করতে হলো। তো
তো এই কোয়ালিশন গভর্নমেন্টে কি মানে যে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ চাপানুতোর চলছে, তো এই সরকার কি কেন্দ্রে বিজেপি টিকিয়ে রাখতে পারবে বলে মনে হয় আপনার? 100%, 1000%। কেন আমাদের প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ নেতার নাম নরেন্দ্র মোদী, তার আলাদা ডিগনিটি, তার আলাদা ডাইনামিজম, তার আলাদা পার্সোনালিটি, তার আলাদা বিশ্বব্যাপী নাম। আজকে দেখো কোথাও যদি কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে আর চোখে বিজেপির দিকে তাকিয়ে থাকে। আমেরিকার প্রেসিডেন্ট হোঁচটকে দৌড়ে দৌড়ে গিয়ে মোদিজির সাথে দেখা করতে যায়, এটা আমরা কোনোদিন ভেবেছিলাম? তার নিজের কারিশমা, নিজের সেই জন্য মোদিজির এগেনস্টে যাওয়া মানে মানুষের এগেনস্টে যাওয়া। যারা পলিটিক্সে লিপ্ত তারা কোনোদিন মানুষের এগেনস্টে যেতে চায় না। সেই জন্য নীতিশবাবু, চন্দ্রবাবু, যারা বলছে যাদেরকে বিশ্বাস করা যায় না, যারা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, তুমি দেখো মোদিজির বেলায় সেই সাহস ওরা পাবে না। আমরা দেখেছিলাম দাদা যে 2019 সালে আমাদের 18 জন এখান থেকে এমপি ছিলেন, কিন্তু তারপরেও একজনকেও কিন্তু পূর্ণমন্ত্রী করা হয়নি, ক্যাবিনেট মিনিস্টার একজনকেও দেখা যায়নি। এবারেও দেখা গেল যে 2জন প্রতিমন্ত্রী পাওয়া গেল, কিন্তু পূর্ণমন্ত্রী হিসেবে কাউকে পাওয়া গেল না। কেন রাজ্য থেকে কোনো পূর্ণমন্ত্রী হচ্ছে না? যোগ্যতা নেই, যোগ্যতা নেই, যোগ্যতা নেই, যোগ্যতা নেই। আমি তোমাকে এখনই গ্যারান্টি, আমার যা পড়াশোনা, আমার যা ইন্টালেক্ট, আমি হল বিদেশে ঘুরেছি, আমি যদি কোনোদিন এমপিতে জিততে পারতাম না গত দুবারে, বা কোনোদিন যদি জিততে পারি, তুমি দেখবে আমাকে কিন্তু পূর্ণমন্ত্রী করবে। প্রেজেন্টেবল হতে হবে তো, বাংলা, হিন্দি, ইংলিশে চোস্ট কথা বলতে হবে। লন্ডনে গেলে লন্ডনের মতন, ম্যাড্রাসে গেলে ম্যাড্রাসের মতন, বাংলায় গেলে বাংলার মতন। তো সেই জিনিসটাই তো নেই। আর যে 18টা সিট যে করেছে, যারা হারলো, তারা কি করেছে? তারা 5 বছর কোনো সেবাই করেনি, নিজেদের সেবা করেছে, নিজেরা গাড়ি কিনেছে, নিজেরা ওই করেছে, নিজেরা কামিয়েছে। সেই জন্য সুভাষ সরকারকে গিয়ে অন্য লোকের জুতো পালিশ করতে হচ্ছে, কারুকে গিয়ে বাড়িতে রান্না কুটে দিতে হচ্ছে। তোমাকে আমি একটা কথা বলে দিই, আনফর্চুনেটলি আমি জিতিনি, এই কথা আমার বলা যায় না, কিন্তু আমি যদি কোনো দিন এমপি ইলেকশানে জিততে পারি, এখনও টাইম আছে, যদি জিততে পারি 5 বছর পর যদি আবার আমি সেখানে দাঁড়াই, ওখানকার সাধারণ মানুষ এসে আমাকে বলবে, দাদা আপনাকে এই রোদ্দুরের মধ্যে বেরোতে হবে না, আপনি গত 5 বছরে যা কাজ করেছেন মানুষের জন্য, অসুস্থ মানুষ, দুস্থ মানুষ, ওখানকার টোটাল ইয়েটার জন্য যে কাজ করেছেন, আপনার যে এরিয়া, আমরাই আপনাকে ভোট দেব, আপনাকে কোনো প্রচারে যেতে হবে। এইটাই হওয়া উচিত। যেমনি তুমি ভোটে জিতছো, 5 বছর সুযোগ পাচ্ছ, 5 বছর মানুষের কাজ করো, মানুষের মন জিতে নাও, তাহলে তোমাকে আর জুতো বালিশ করতে হবে না, রান্না কুটে দিতে হবে না। কিন্তু এরা সেটা করেনি ম্যাক্সিমাম লোক, তার ফল হাতে নাতে পেয়ে গেছে। জয়দা, একটা শেষ প্রশ্ন করি যে আপনার বর্তমানে বিজেপিতে নিজের অবস্থানটা কি? দেখো, আমি বিজেপির সোলজার, সৈনিক ছিলাম, আমি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বারও হয়েছিলাম, এখনও আমি স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে আমি একটা বড় পজিশনে রয়েছি, বাংলা থেকে একজনই। আমি আমার জায়গায় ঠিক আছি, আমি বিজেপিকে ভালোবাসি, বিজেপি শ্রদ্ধা করি, নরেন্দ্র মোদী আমার স্পিরিচুয়াল গুরু, অমিত শাহ আমার পলিটিক্যাল গুরু, এই নিয়ে আমি চলছি, আমি ভালো আছি। আমার যদি আমি যদি কিছু নাও করি, আমি যদি দেখি যে বিজেপির ভালো হচ্ছে, আমি খুব খুশি হব। কারণ আমি মনে প্রাণে চাই যে আমার শেষ স্বপ্ন জীবনের, আমার বেঁচে আছি ওই স্বপ্ন নিয়ে, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বাংলায় আসুক। দাদা, বঙ্গে যে বিজেপির এই যে ফলাফলটা হলো, এই ফলাফলের পেছনে মানে আসল মানে কারণটা কি যে এত খারাপ হলো? আর অন্যদিকে যেখানে তৃণমূলকে দেখা গেল যে তাদের বিরুদ্ধে এতগুলো দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে দাঁড়িয়ে তারপরেও সবুজ ঝড়, এই যে মানে কোন অঙ্কে এই হিসাবটা পুরো উল্টে গেল? মমতা ব্যানার্জি শেষ। কেন, উনি একটা মহিলা, ওনার লোকেরা কি করলো, দুর্নীতি করলো, করলো, সেটা মানুষ দেখে না। মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, মমতা ব্যানার্জির উপর ভরসা করে যে দিদি আছে, সেই জন্য। আর আমাদের নেতাদের চোখের সামনে দেখে নিজেদের মধ্যে লড়াই করছে, নিজেদের মধ্যে ঝামেলা করছে, ওর সিট ওখানে পাঠিয়ে দিচ্ছে। এই যে দিলীপ দাকে মেদিনীপুরে পাঠানো হলো, আলুওয়ালিয়াকে আসানসোলে পাঠানো হলো, অগ্নিমিত্রা পাল একজন ভালো মহিলা, তাকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হলো। প্রত্যেকের কেরিয়ারটা তো শেষ করে দেওয়া হলো। দেবশ্রীদিকে কলকাতার সাউথে কোনদিন দেয় কেউ? রেখা পাত্র জীবনটা শেষ করে দিল। রেখা পাত্র ফ্যামিলি মেম্বাররা তো লিখে জানিয়ে দিল
যে আমরা এর মধ্যে ছিলাম না, আমরা এর মধ্যে নেই, উনি উচ্চাসার জন্য টাকা কামানোর জন্য এটা করেছে। এখন রেখা পাত্র জীবনে কী হবে? কেউ তো যাচ্ছে না দাঁড়াতে। দাদা, এই যে কলকাতায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে, মানে সারা বাংলা জুড়েই তো ভোট পরবর্তী হিংসা চলছেই, তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কর্মীদের সাংঘাতিক ক্ষয়ক্ষতি হচ্ছে, তো এগুলোকে কিভাবে আটকানো যেতে পারে বলে আপনার মনে হয়? বড় বড় বাতলা করবে বসে, প্রেস কনফারেন্স করবে বসে, কিন্তু কেউ যাওয়ার লোক নেই। 19 সালে উলুবেড়িয়াতে যখন আমি হেরে গেছিলাম, উলুবেড়িয়াও একটা সন্ত্রাসপ্রবণ জায়গা, আমি নিজে গিয়ে দাঁড়িয়েছিলাম। তখন আমি অসুস্থ, মার খেয়ে গেছি, আমি নিজে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমি বলেছিলাম দেখি আগে আমাকে মারতে হবে, তারপর আমার কর্মীদের গায়ে হাত দিতে হবে। আমি গিয়ে নিজে দাঁড়িয়েছি, এবার দেখি কে দাঁড়ায়, আমি তো দেখছি। তবে আমি অমিত শাহজিকে মেল লিখেছি যে কাইন্ডলি আমাকে একটা দুটো সিআইএসএফ দিয়ে দিন, কেন আমার এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বুকে যদি কেউ একটা চড় মারে আমি সেখানেই মরে যাব, সেই জন্য একটা দুটো সিআইএসএফ দিয়ে দিন। আমার তো কোনো স্বার্থ নেই, আমি তো কিছু পাইনি। এবার তো বিজেপি প্রচুর টাকা পাঠিয়েছিল বুথ লেভেলে, এ লেভেলে, ও লেভেল, কিছু স্বার্থান্বেষী নেতা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে। সেইখানে আমি দিনকে দিন গরিব হয়ে গেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি আমাকে দু একটা সিআইএসএফ দিয়ে দিন, আমি গ্রামে গঞ্জে গিয়ে দাঁড়াচ্ছি, কেন মানুষ এখনও গ্রামে গঞ্জে আমায় ভালোবাসে।